আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা অ্যাকাউন্টিং ফর লিজ চ্যাপ্টারের ক্লাস 3। শুরুতেই প্রবলেম 7 নম্বর ম্যাথটি সমাধান করব। ভেরি ইম্পর্টেন্ট একটি ম্যাথ, 10 মার্কের জন্য। এই ম্যাথটি ভেরি ইম্পর্টেন্ট। বলা হচ্ছে লিমো কর্পোরেশন সাইনে 10 ইয়ার নন ক্যান্সেলেবল লিজ। তাহলে লিমো কর্পোরেশন সাইন করেছে, মনে রাখবা যে সাইন করে সে হলো গ্রহীতা। তাহলে যে সাইন করে সে হলো ইজারা গ্রহীতা। লিমো কর্পোরেশন সাইন করেছে, তার মানে লিমো কর্পোরেশন হলো ইজারা গ্রহীতা। তাহলে আমরা ফার্স্ট টাইম অঙ্ক শুরুতে দেখে নিব কে ইজারা গ্রহীতা আর কে ইজারা দাতা। এই গ্রহীতা দাতা না বুঝে অঙ্ক করলে কিন্তু অঙ্ক সমাধানটা ভুল হয়ে যাবে। তো বলা হচ্ছে 10 ইয়ার নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট টু লিজ অ্যান ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্ট লিজ নেওয়া হচ্ছে ফ্রম হতে আইডিএলসি। তাহলে এই আইডিএলসি হচ্ছে দাতা। তাহলে আইডিএলসি হলো আমাদের দাতা। তাহলে লিমো কর্পোরেশন গ্রহীতা। এবার বলা হচ্ছে লিজ এগ্রিমেন্টগুলো আছে এরকম, দ্য ইনফরমেশন পার্টেন্স টু দিস লিজ আর অ্যাজ ফলোস। বলা হচ্ছে ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট অফ টাকা 90,000 বিগিনিং অন জানুয়ারি 1, 2012। তাহলে ভাড়াটা পরিশোধ করা হবে বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে লিজের ভাড়া দুইভাবে হতে পারে, বিগিনিং হতে পারে, এন্ডিং হতে পারে। আমরা ক্লাস 2তে বিগিনিং অ্যান্ড এন্ডিং দুইটাই ক্লিয়ার করেছিলাম। তো আজকের ম্যাথটাতে এখানে বিগিনিং দেওয়া হবে বলেছে। 2 নম্বর বলছে ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের ফেয়ার ভ্যালু ন্যায্য বাজার দর জানুয়ারি 1, 2012 ইজ 5,50,000। সম্পত্তির বর্তমান মূল্য দেওয়া রয়েছে। দ্য এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য ইকুইপমেন্ট ইজ 10 ইয়ার্স। তাহলে এটা কোন টাইপের লিজ সেটা আগে বোঝো। লিজ টার্ম 10 বছর আর ইকুইপমেন্টের ইউজফুল লাইফ 10। আমরা জানি লিজ টার্মের আয়ুষ্কাল 75%-এর বেশি হলে ক্যাপিটাল লিজ হয়। তো এখানে লিজ টার্ম ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ইন্টু 100 করে দেখো 100% আসছে। দ্যাট মিনস 75-এর বেশি। তাহলে আমরা ফার্স্ট টাইম অপারেটিং লিজ অর ক্যাপিটাল লিজ এটা চিনে নিব। তাহলে আমরা জানি লিজ টার্মের আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর বেশি হলে ক্যাপিটাল লিজ হয়। তাহলে এটি হলো ক্যাপিটাল লিজ। 75%-এর বেশি হচ্ছে মানে ক্যাপিটাল লিজ। উইথ আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু যদি আনগ্রান্টেড হয় তাহলে এর কোনো প্রভাব অঙ্কে পড়বে না। লিজ পেমেন্টের বর্তমান মূল্য বের করতে আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু কাজে লাগে না, কিন্তু যদি রেসিডুয়াল ভ্যালু গ্রান্টেড হয় সেই অঙ্কে কাজে লাগবে। কিন্তু লিজের ভাড়াটা বের করতে হলে গ্রান্টেড আর আনগ্রান্টেড উভয়টাই কাজে লাগে। এই 90,000 টাকা যদি বের করতাম তাহলে উভয়টাই কাজে লাগতো। বলা হচ্ছে লিমোস বরোয়িং রেট 12%, সুদের হার দেওয়া আছে 12% বার্ষিক। রিকোয়ারমেন্টে প্রিপার অ্যামোটাইজেশন শিডিউল ফর ফার্স্ট 3 ইয়ার্স, প্রথম 3 বছর ইন দ্য বুকস অফ লিমো, লিমোর বইতে, তার মানে ইজারা গ্রহীতার বইতে। তাহলে আমাদের লিজ অ্যামোটাইজেশন শিডিউলটা তৈরি করতে হবে। লিজ অ্যামোটাইজেশন শিডিউল তৈরি করতে হলে ফার্স্ট টাইম তোমাকে লিজের বর্তমান মূল্যটা বের করে নিতে হবে। তাহলে শুরুতেই আমরা ওয়ার্কিং করব, মিনিমাম লিজ পেমেন্টের বর্তমান মূল্যটা বের করব। তাহলে ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট। তাহলে প্রেজেন্ট ভ্যালু তোমরা টাইম ভ্যালু অফ মানিতে শিখেছিলে ফিনান্সে। কিস্তি বছরের শুরুতে দেওয়া হচ্ছে, তাহলে কিস্তি বছরের শুরুতে দিলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্রটা হবে এমন, পিভিএ সমান এ বাই আই 1 - 1 ভাগ 1 + i পাওয়ার n ইন্টু 1 + i। তাহলে এটি হলো বিগিনিংয়ের ফর্মুলা। আর কিস্তি যদি এন্ডিং দেওয়া হয় এই 1 + i টুকু হয় না, এইটুকু শুধু নতুনত্ব। তাহলে কিস্তি বছরের শুরুতে দিলে একরকম সূত্র, শেষে দিলে আর এক রকম সূত্র। তাহলে এটা খেয়াল রাখবা কিস্তি কীভাবে দেওয়া হচ্ছে। তাহলে হিয়ারে আমরা পিভিএটা বের করব, কিস্তির বর্তমান মূল্য বের করব। এ মানে কিস্তির পরিমাণ, তাহলে কিস্তি দিচ্ছে 90,000 টাকা করে, এ সমান 90,000। আয় মানে সুদের হার 12%, 12% বরোয়িং অর 0.12। এন সমান লিজ টার্ম, 10 বছর মেয়াদে লিজ নেওয়া হয়েছে, তাহলে এন সমান 10। তাহলে মান বসাই আমরা, এ ফর 90,000, আয় মানে 0.12, এভাবে মান বসাই দিই। তাহলে 90,000 ভাগ 12, ক্যালকুলেটার চাপো, তাহলে ফলাফল আসে 7,50,000। এরপর এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের কাজ একবারে করবা। কিভাবে? প্রথমে 1 দিবা ক্যালকুলেটারে, 1 মাইনাস, তারপর আবার এই 1টা 1, এটা ভাগের সাইন ভাগ দাও। ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট 1 + 0.12, ফার্স্ট ব্র্যাকেট শেষ, পাওয়ার বাটন 10 দাও, একটা সমান চাপো, দেন আবার ব্র্যাকেট দিয়ে 1 + 0.12 ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দাও, দিলে রেজাল্ট আসবে 75,93। ফাইনালি 5,69,542।
এটা অঙ্কটা অনেক বড়, এই জন্য এই ক্যালকুলেশনগুলো বেশি ভেঙে করা লাগবে না, ক্যালকুলেটর একবারেই করে দিলেই হচ্ছে। মান বসানোর পরের লাইনেই পুরো ক্যালকুলেশন একবারেই করে দিবা। ওকে, লিজ পেমেন্টের বর্তমান মূল্য পেয়েছি। এবার দেখো সম্পত্তির ফেয়ার ভ্যালু দেওয়া আছে 5,50,000। তো এটা একটা রুলস যে সম্পত্তির ফেয়ার ভ্যালু বা বর্তমান মূল্য এক কথা, সম্পত্তির বর্তমান মূল্য আর লিজ পেমেন্টের বর্তমান মূল্য এটার যেটি কম হবে সেটি দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্য আর সম্পত্তির বর্তমান মূল্য এই দুটির মধ্যে যেটি কম ফিগার সেটি দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমাদের অঙ্ক করতে হবে 5,50,000, এটাই বলবো মিনিমাম লিজ পেমেন্টের বর্তমান মূল্য। তাহলে এটি আর কোনো ভ্যালু নেই আমাদের অঙ্কে। তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্য আর সম্পত্তির বর্তমান মূল্যের মধ্যে যেটি কম সেটি দিয়ে অঙ্ক করতে হবে। ওকে, তাহলে এখন আমাদের শিডিউল চাইছে, তো 3 বছরের অঙ্ক, তাহলে উপরে 2টা সারি বেশি কাটবো আমরা। 3 বছরের অঙ্ক, তার মানে সারি কাটো 2টা বেশি, 5টা। সারি 5, কলাম অল টাইম 6টা হবে। সারি 5টা, কলাম অলওয়েজ 6টা হবে। ছক কাটো। লিজ অ্যামortization শিডিউল, শুরুতেই সারি কেটে নাও, সারি কাটো 6টা, 5টা, কলাম হবে অলওয়েজ 6টা। তাহলে কলামগুলো হলো এমন, প্রথমে ইয়ার, লিজ অ্যাট বিগিনিং, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট, লিজ অফ ইন্ডিং ব্যালেন্স। তাহলে প্রথমে 2012 সাল, তাহলে 12 সালের বিগিনিংয়ে লিজের পরিমাণ 5,50,000, এই সম্পত্তির বর্তমান মূল্য দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে 5,50,000 ইনস্টলমেন্ট প্রতি বছরে সমান হয়, এই 90,000 টাকা প্রতি বছরেই বসবে। ইন্টারেস্ট কিস্তি বিগিনিং দেওয়া হচ্ছে, কিস্তি যদি বছরের শুরুতে দেওয়া হয়, আমরা গত ক্লাসেও বলছিলাম প্রথম বছরে কোনো সুদ হয় না, তাহলে 5,50,000 প্রথম কিস্তির মধ্যে কোনো সুদ থাকে না, সম্পূর্ণটাই আসল টাকা। তাহলে ইনস্টলমেন্ট পুরোটাই ইন্টারেস্টে প্রিন্সিপাল অ্যামাউন্টে চলে যাবে। তাহলে কিস্তি বছরের শুরুতে দিলে বছরের শুরুতে কোনো সুদ হয় না, তাহলে এখানে 90,000 ওইটাই প্রিন্সিপাল অ্যামাউন্টে বসে যাবে। তাহলে লোনের পরিমাণ ছিল বা লিজের পরিমাণ ছিল 5,50,000, তার থেকে আসল টাকা শোধ করছি 90, তাহলে এটা বিয়োগ করলে হবে 4,60,000 লিজ অফ ইন্ডিং। 12 সালে যেটা ইন্ডিং সেটা 13 সালে এসে বিগিনিং হবে। কোন ঘর কীভাবে বের করবো দেখো, হেডলাইন আমরা লিখে দিয়েছি। হ্যাঁ, তাহলে 12 সালে যেটা ইন্ডিং সেটা 13 সালে এসে কী হবে বিগিনিং, 4,60,000। কিস্তি প্রতি বছর সমান, ইনস্টলমেন্ট আবারও সেই 90,000, তাহলে এই 4,60,000-এর উপরে এই 12% করলে তুমি ইন্টারেস্টটা পেয়ে যাবা 55,200। তাই লিখে দিয়েছি 2 গুণ 12%, যাতে পরবর্তীতে মনে থাকে তোমাদের। তাহলে লিজ অ্যাট বিগিনিংয়ের উপরে আমরা সুদের হার গুণ করব 55,200। এই ইনস্টলমেন্টের মধ্যে সুদ আর আসল থাকে, তাহলে সুদটা বাদ দিলে আসল পাবো, তাই লিখে দিয়েছি 3 বিয়োগ 4। তাহলে ইনস্টলমেন্ট থেকে সুদটা বাদ দিলে তুমি প্রিন্সিপাল অ্যামাউন্ট আসল টাকা পেয়ে যাচ্ছ। লিজ অফ ইন্ডিং, তাহলে এই যে বিগিনিং থেকে আবার আসলটা বাদ দিবা, 34,800 বাদ দিয়ে দাও, লিজ অফ ইন্ডিংটা পেয়ে যাবা। তাই লিখে দিয়েছি 2 বিয়োগ 5, 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম বাদ দিলেই আমরা লিজ অ্যাট ইন্ডিংটা পেয়ে যাব। 13 যেটা ইন্ডিং সেটা 14তে এসে আবার কী হবে বিগিনিং, 4,25,200। এই টাকার উপর আবার সেই 12% গুণ করবা, তাহলে ইন্টারেস্ট পেয়ে যাবে 51,024 টাকা, ইন্টারেস্ট 51,024 টাকা। ইনস্টলমেন্ট থেকে আবারও সেই সুদ বাদ দাও, তুমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা পেয়ে যাবা। এবার আবার বিগিনিং থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দিলেই লিজ অ্যাট ইন্ডিংটা পেয়ে যাবা। ওকে, রিকোয়ারমেন্ট এ কমপ্লিট হলো। বলো শিডিউল কি বুঝতে পারছো? ওকে, রেকর্ড বি বলছে শো দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ইয়ার 12, অনলি 12 সালের জাবেদা চাইছে, প্রথম বছরের জাবেদা ইন দ্য বুকস অফ বোথ পার্টিস, উভয় বই। বোথ পার্টি মানে এখানে বোঝাচ্ছে গ্রহীতা দাতা উভয়। তাহলে লিমোর বইতে একবার জাবেদা করব গ্রহীতা, আমরা গত ক্লাসে অনলি গ্রহীতারটাই শিখেছিলাম, আজকে গ্রহীতার বই অ্যান্ড দাতার বই উভয়টাই শিখব। দাতার জন্য আলাদা রুলস জানা লাগবে না, গ্রহীতা পারলে দাতা অটো হয়ে যাবে। গ্রহীতার জাস্ট উল্টো, একজন গ্রহীতা যে সে কী করে ভাড়া পরিশোধ করে, আর দাতা যে সে ভাড়া পায়, তাহলে একজনের আয় হয় আরেকজনের ব্যয় হয়, বিষয়টা এইরূপ। তাহলে রেকর্ড বি জাবেদা করব লিমো কর্পোরেশন জার্নাল এন্ট্রিজ ডেট। তাহলে প্রথম জাবেদা হবে, মনে রাখবো গত ক্লাসে আমরা বলছিলাম যে কিস্তি যদি বছরের শুরুতে দেয় তাহলে প্রথম বছর জাবেদা হবে কয়টি, 4টি। এইভাবে সিরিয়ালে মনে রাখো, কিস্তি বছরের শুরুতে দিলে প্রথম বছর জাবেদা হবে 4টি, আর কিস্তি বছরের শেষে দিলে প্রথম বছরে জাবেদা হয় 3টি, আর পরবর্তী বছরগুলোতে একটা করে কম হয়।
তাহলে কিস্তি বছরের শুরুতে দিলে প্রথম বছর 4টা জাবেদা, পরবর্তী প্রত্যেকটা বছরে 3টা করে জাবেদা হয়। তো প্রথম বছর 4টা কী কী? নাম্বার 1, লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য। তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্য এই যে 5,50,000, এর জাবেদা করব। 2 নাম্বার, বছরের শুরুতে লিজের ভাড়া পরিশোধের জন্য। 3 নাম্বার, যেহেতু কিস্তিটা বছরের শুরুতে দিচ্ছি, তাহলে 1 বছরে যে লিজ ব্যবহার করলাম, তাহলে এর জন্য একটা খরচ আছে, তাকে বলা ইন্টারেস্ট। তাহলে বছর শেষে ইন্টারেস্টের সমন্বয় জাবেদা। 4 নাম্বারে বছর শেষে ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা। তাহলে এই মোট 4টা জাবেদা হবে। তাহলে বছরের শুরুতে 2টা আর শেষে 2টা। তাহলে 12 সালের জানুয়ারিতে জাবেদা হবে লিজড ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট অ্যান্ড লিজ লাইবিলিটি ক্রেডিট, লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য। তো বর্তমান মূল্য আর ফেয়ার ভ্যালুর মধ্যে যেটি বড় যেটি ছোট অঙ্ক করতে হয় সেটি দিয়ে 5,50,000। দেখো, এটা যদি আমরা লোন আকারে বোঝাই, যে আমরা যদি ব্যাংকে থেকে লোন করতাম, তাহলে জাবেদা কী হইতো? ক্যাশ ডেবিট আর লোন ক্রেডিট। এখন এখানে লোন করি নাই, লিজ নিয়েছি। তো লিজ নিয়েছি কি? একটা ইকুইপমেন্ট। তাহলে আমার লিজ বাবদ একটা ইকুইপমেন্ট সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ বাড়লে ডেবিট, আর বিপরীতে লিজের জন্য দায়ের সৃষ্টি হচ্ছে, তাই লিজ লাইবিলিটি ক্রেডিট। তাহলে জাবেদা হবে লিজড ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট অ্যান্ড লিজ লাইবিলিটি ক্রেডিট। ওকে, এবার 2012 সালের জানুয়ারি 1 তারিখে আরেকটি জাবেদা হবে বছরের শুরুতে লিজের কিস্তি পরিশোধের জাবেদা। তাহলে এই যে প্রথম যে কিস্তি দিচ্ছে, এই কিস্তির মধ্যে আমরা শিডিউলের সময় বলছিলাম কোনো সুদ নাই। কিস্তির মধ্যে কি নাই? কোনো সুদ নাই, সম্পূর্ণটা আসল টাকা। কারণ আমি এখন লিজ নিচ্ছি, এখনই একটা কিস্তি পরিশোধ করছি, তাহলে এই কিস্তির মধ্যে কোনো সুদ নাই, সম্পূর্ণটা আসল টাকা। তাহলে জাবেদা হবে এই যে লিজ লাইবিলিটি, দায় সৃষ্টি হয়েছিল লিজ নেওয়ার সময়, এখন যখনই কিস্তি পরিশোধ করবা তখন এই দায় কমতে থাকবে। তাহলে লিজ লাইবিলিটি ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট, লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট 90,000 টাকা। এই কিস্তির মধ্যে কোনো সুদ নাই। যেই দিন লিজ নিয়েছে, এই যে 12 সালের জানুয়ারির 1 তারিখে লিজ নিয়েছি, ওই 1 তারিখেই কিস্তি দিয়ে দিচ্ছি, তাহলে এই কিস্তির মধ্যে কোনো সুদ নাই। পরবর্তী বছরগুলোতে যখন জাবেদা করব তখন সুদের কথাটা চলে আসবে, তখন ইন্টারেস্ট পেয়েবল ডেবিট হবে। তাহলে লিজ লাইবিলিটি ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট হবে যখন 13 সালে জাবেদা করব। তাহলে এই যে 12 সালের জানুয়ারি 1 তারিখে লিজ নিলাম, এখন লিজের সম্পদ তো আমরা ব্যবহার করছি, তাহলে এর জন্য আমার কী দিতে হবে? একটা খরচ আছে, এই খরচকে বলা হয় সুদ, ইন্টারেস্ট। যেমনটা লোন নিলে সুদ দিতে হয়, এখানেও তেমনভাবে। তাহলে 1 বছর আমরা লোন ব্যবহার করলাম, এর বিপরীতে সুদ হয়েছে, তো পরিশোধ করি নাই, কারণ পরিশোধ করবো আবার জানুয়ারি আসলে। তাহলে ডিসেম্বরে ইন্টারেস্টের সমন্বয় জাবেদা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। টাকাটা বের করবা এইভাবে, এই লিজ লাইবিলিটি আছে কত? 5,50,000। এর মধ্যে দেখো 12 সালের জানুয়ারিতে একটা কিস্তি শোধ করা হয়েছে 90,000 টাকার, তাহলে এই পরিমাণ দায় কমে গেছে। তাহলে ওই লোনটুকু বাদ দিলে দেন 12% সুদ, তাহলে 55,200 টাকা। বলো, এই 3টা জাবেদা কি ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, 4 নাম্বার জাবেদা হবে ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এ সারা জীবন একটাই। টাকা হবে 5,50,000 ভাগ লিস্ট টার্ম 10, তাহলে 5,50,000 ভাগ 10, 55,000। ওকে, কমপ্লিট হলো। তাহলে আমাদের অনলি 12 সালেরই জাবেদা চাইছে। এখন তোমাদের বোঝানোর জন্য আমি 13 সালের জাবেদাটা একটু দেখা দিতে চাচ্ছি। যদি বলি 13 সালের জাবেদা করো, তাহলে 13 সালের জানুয়ারির 1 তারিখে একটি জাবেদা করতাম। কি করতাম? এই 12 জানুয়ারি 1 তারিখে যে জাবেদা, ওইটাই লিজের ভাড়া পরিশোধ করব। প্রতি বছরের শুরুতে আমরা লিজের কিস্তি পরিশোধ করব। তাহলে জাবেদা কি হইতো? লিজ লাইবিলিটি ডেবিট, লিজ লাইবিলিটি ডেবিট। এই যে 12 সালে যেটা ইন্টারেস্ট পেয়েবল, সুদ খরচ হয়েছে, পরিশোধ করি নাই, তাই বকেয়া। এখন যখন 13 সালে কিস্তি দিব, তাহলে এই সুদ সহ কিস্তি দিব, তাহলে এই যে ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করা আছে, তাহলে এখন পরিশোধ করব, তাহলে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, দায় কমে যাবে। এই ইন্টারেস্ট পেয়েবল ডেবিটে বসবে এই টাকাটা 55,200, তাহলে ডেবিটে 55,200। ক্যাশ ক্রেডিট, কিস্তি পরিশোধ তো নগদে করব, অলওয়েজ ক্যাশ ক্রেডিট। এই ক্যাশে বসবে এই অলওয়েজ এই 90,000, কিস্তির পরিমাণ অলওয়েজ 90,000 বসবে। তাহলে এই 90 থেকে 55,200 বাদ দিলে তুমি এই লিজ লাইবিলিটিটা পেয়ে যাবা। বলো, 13 সালের জানুয়ারি 1 তারিখের জাবেদাটা কি বুঝতে পারছো? ওকে, তাহলে এর পরবর্তীতে এই ইন্টারেস্টের সমন্বয় জাবেদা বারবার হবে, ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা বারবার হবে ডিসেম্বরে। প্রতি বছরেই এই 3টা জাবেদা হবে। 14 সাল বললেও এই 3টা জাবেদা, এভাবে চলবে।
ওকে, তাহলে আমাদের বলেছে বোথ পার্টিস, উভয় পার্টি, তার মানে গ্রহীতা এবং দাতা উভয়ের বইতে জাবেদা করতে বলছে। এবার আমরা দাতার বইতে জাবেদা করব। তাহলে আইডিয়াল সি জার্নাল এন্ট্রিজ, দাতার বইতে গ্রহীতা যা করছি সেটার উল্টো করে দিলেই হয়ে যাবে। তাহলে গ্রহীতা তো লিজ দেয় নাই, ও লিজ দিয়েছে, তাহলে এটা তার প্রাপ্য, তাহলে লিজ রিসিভেবল, এখানে তার সম্পদ, এটা যেটা লিজ লাইবিলিটি আমরা ক্রেডিট করছিলাম গ্রহীতার জন্য, দাতার জন্য, তাহলে কি হবে, এটা লিজ রিসিভেবল, প্রাপ্য হিসাব, যেমনটা বাকিতে বিক্রয় করলে হয় দেনাদার আর ক্রয়ের সময় পাওনাদার, বিষয়টা এমনই। তাহলে এখানে লিজ রিসিভেবল ডেবিট, আর তার কাছ থেকে দাতার কাছ থেকে ইকুইপমেন্ট নামে সম্পদ চলে যাচ্ছে, তাহলে ইকুইপমেন্ট হবে ক্রেডিট। তাহলে জাবেদা হবে লিজ রিসিভেবল ডেবিট অ্যান্ড ইকুইপমেন্ট ক্রেডিট, লিজ রিসিভেবল ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট 5,50,000। এই জন্য আমরা রুলসটা লিখাই নাই, ঠিক আছে, গ্রহীতার উল্টো করে দিলেই হচ্ছে। তাহলে লিজ রিসিভেবল ডেবিট অ্যান্ড ইকুইপমেন্ট ক্রেডিট। এবার বছরের শুরুতে কি হবে, লিজের ভাড়া পাবে সে, গ্রহীতা পরিশোধ করছিল, তাহলে যে গ্রহীতা ছিল তার পরিশোধের জাবেদা করছিলাম, তাহলে লিজ লাইবিলিটি ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট হচ্ছিল, এখন এ তো ক্যাশ পাবে, তাহলে দাতা কি হবে, ক্যাশ পাবে, তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট আর এই লিজ রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট লিজ রিসিভেবল ক্রেডিট 90,000 টাকা। তাহলে ভাড়া প্রাপ্তির জাবেদা, এটা ভাড়া প্রাপ্তির জাবেদা, ক্যাশ ডেবিট লিজ রিসিভেবল ক্রেডিট। এবার কি হবে, ইন্টারেস্টে সমন্বয় জাবেদা, তাহলে ইন্টারেস্টটা দাতার জন্য কি, ইন্টারেস্ট আয়, কিন্তু তাহলে আয় বকে আছে, তাহলে জাবেদা হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। গ্রহীতা যা এর উল্টো, গ্রহীতার জন্য ব্যয় আর দাতার জন্য সেটি হলো আয়, তাহলে হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা এই টাকাটা আগেই বের করে রাখছিলাম, গ্রহীতার জাবেদার সময় 55,200 পেয়েছিলাম, সেইটাই। এর অবচয়ের জাবেদাটা আর হবে না, কারণ দাতার সম্পদের অবচয় হিসাব রক্ষণ করছে কে, গ্রহীতা, তাহলে এক সম্পদের উপর অবচয় তার দুইজন করবে না, তাহলে অবচয় গ্রহীতা হিসাব করে বলে দাতার বইতে আর অবচয় জাবেদা হয় না। ওকে, এই তিনটা জাবেদা হয় কিস্তি বছরের শুরুতে দিলে, এই তিনটা জাবেদা কমপ্লিট হলো ম্যাথটি। 10 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। দুইটা হবে, হ্যাঁ, এই প্রথম জাবেদা জীবনে একবারই হবে, কারণ লিস্ট একবারই দেবে বা একবারই পাবে, তাহলে পরবর্তী বছরগুলোতে এই দুটি করে জাবেদা হবে। হ্যাঁ, ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে এই ম্যাথটাই হোমওয়ার্ক থাকছে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।